হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে নিট পরীক্ষার দুর্নীতিতে হাইকোর্টের তাৎপর্যপূর্ণ অর্ডার। যে পরীক্ষার রেজাল্ট 4 জুন 2024 তারিখ বেরিয়েছে, যার রেজাল্ট বেরোনোর কথা ছিল 14 তারিখ। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট তাৎপর্যপূর্ণ অর্ডার দিয়েছে। সেই অর্ডারের বিস্তারিত ব্যাখ্যা আমরা করে নেব। কিভাবে নিট পরীক্ষায় দুর্নীতি করা হয়েছে তার বিস্তারিত দেখবো আমরা এই ভিডিওর মধ্যে। সেই সঙ্গে এই পরীক্ষা চলাকালীন সময়ে যাদের কম্পিউটারে গন্ডগোল দেখা দিয়েছিল, যারা সম্পূর্ণ টাইম পায়নি, তাদের জন্য এক্সট্রা টাইম না দিয়ে এক্সট্রা মার্কস দেওয়া হয়েছে। অর্থাৎ সেই মার্কস কোন রেশিওতে দেওয়া হয়েছে তার একটা অর্ডার দেখবো আমরা। তাছাড়া যে ক্যান্ডিডেটকে 720 মার্কসের মধ্যে 718 দেওয়া হয়েছে বা ফুল মার্কস দেওয়া হয়েছে, এই 720-র মধ্যে 718 মার্কস কখনোই পাওয়া সম্ভব নয় বা কখনোই দেওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয়, চলুন বিস্তারিত আমরা জেনে নিই। তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ইতিমধ্যেই নিট পরীক্ষা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছে। তো ভিডিওর শুরুতেই একদম প্রথম আমরা একটা নিটের রেজাল্ট দেখে নেব। তো একজন নিট ক্যান্ডিডেটের তার রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি এখানে। এক্স কাটারিয়া তার নাম রয়েছে এখানটায়। তিনি কিসে কত মার্কস রয়েছে এখানে তার পার্সেন্টেলে দেওয়া রয়েছে, এবং টোটাল মার্কস দেখুন এখানে টোটাল মার্কস অবটেইন আউট অফ 720-720-র মধ্যে তিনি পেয়েছেন 718 মার্কস। কিন্তু এই 718 মার্কস কখনো আদৌ কি পাওয়া সম্ভব? অল ইন্ডিয়া র্যাঙ্ক তিনি করেছেন 69 র্যাঙ্ক আছে, এবং ক্যাটাগরিতে র্যাঙ্ক করেছেন, অর্থাৎ এসসি ক্যাটাগরিতে র্যাঙ্ক করেছেন 3 নম্বর র্যাঙ্ক করেছেন, অর্থাৎ তার আগেও দুজন ক্যান্ডিডেট রয়েছেন। কাট অফ পার্সেন্টেজ আমরা এখানে দেখতে পাবো কোন ক্যাটাগরিতে ইউআর, ওবিসি, এসসি, এসটি তার কাট অফ আমরা এখানে দেখতে পাবো কতজন ক্যান্ডিডেট কাট অফটা এই কলামে রয়েছে। তারপরে আপনার কতজন ক্যান্ডিডেট পাস করেছে সেগুলো এখানে পরপর রয়েছে। নিট পরীক্ষায় টোটাল মার্কস 720 থাকে, তার মধ্যে এই ক্যান্ডিডেট পেয়েছে 718, যে মার্কস কখনোই পাওয়া সম্ভব নয়। কেন পাওয়া সম্ভব নয় চলুন আমরা জেনে নিই। তো এই নিট পরীক্ষায় টোটাল 180টা প্রশ্ন থাকে, প্রত্যেকটা প্রশ্নের মান থাকে 4 নাম্বার করে। এই 180 × 4 যদি করা হয় তাহলে টোটাল মার্কস গিয়ে দাঁড়ায় 720। তাই ফুল মার্কস এখানে 720 আছে। এখন এই পরীক্ষায় নেগেটিভ মার্কস আছে, একটা প্রশ্ন ভুলের জন্য 25% মার্কস ডিডাকশন করা হবে। অর্থাৎ একটা প্রশ্নে ফুল মার্কস যেহেতু 4 রয়েছে, তার 25% হলে মার্কস ডিডাকশন করা হবে, অর্থাৎ মার্কস কমিয়ে দেওয়া হবে, 1 নাম্বার করে কমিয়ে দেওয়া হবে। অর্থাৎ যদি কেউ একটা প্রশ্ন ভুল করে তাহলে তার টোটাল নাম্বার 5 নাম্বার কাটা যাবে। কেননা একটি প্রশ্ন ভুল করলে তার যে বরাদ্দ 4 নাম্বার ছিল সেই 4 নাম্বার তো তিনি পাবেনই না, এবং ভুল অ্যান্সার করার জন্য তিনি যে টোটাল স্কোর পেয়েছিলেন তার থেকেও 1 নাম্বার মাইনাস হবে। কারণ 25, 4 নাম্বারে 25 করলে 1 নাম্বার হয়, সেক্ষেত্রে ওই 4 + 1 টোটাল 5 নাম্বার তিনি মাইনাস হয়ে যাবে। অর্থাৎ একটা প্রশ্ন ভুলের জন্য 5 নাম্বার টোটাল মাইনাস হবে। এখন কোনো ক্যান্ডিডেট 180টা প্রশ্নই অ্যাটেম্প করলো, একটি প্রশ্ন সে ভুল করলো, তাহলে একটি প্রশ্নে ভুল করলে তার বরাদ্দ নাম্বার 4 এবং 25% ডিডাকশন হবে, অর্থাৎ 1 নাম্বার নিয়ে টোটাল 5 নাম্বার ডিডাকশন হবে। তাহলে 720 থেকে 5 নাম্বার ডিডাকশন হলে মাইনাস হলে 715 তিনি পাবেন। একটা প্রশ্ন ভুল হলে 715 পাবেন। এবার যদি কোনো ক্যান্ডিডেট 180টা প্রশ্ন অ্যাটেম্প না করে 179টা প্রশ্ন অ্যাটেম্প করলো, অর্থাৎ একটা প্রশ্ন অ্যাটেম্প করলো না, তখন তিনি কত মার্কস পাবেন? 179 × 4 পাবেন, অর্থাৎ 716 নাম্বার পাবেন। তাহলে একটা প্রশ্ন যদি কেউ ভুল করে, মানে 180টা প্রশ্ন অ্যাটেম্প করে যদি একটা প্রশ্ন ভুল করে তার মার্কস হয়ে দাঁড়াচ্ছে 715, এবং একটা প্রশ্ন অ্যাটেম্প না করলে অর্থাৎ 179টা প্রশ্ন অ্যাটেম্প করলে তার মার্কস হয়ে দাঁড়াচ্ছে 716। আর যদি কোনো ক্যান্ডিডেট 180টা প্রশ্নই ঠিক করে তাহলে সে 720 পাবে। তাহলে এই 716 এবং 720-র মাঝে যে সংখ্যা, সেই সংখ্যার মার্কস কখনোই কিন্তু পাওয়া সম্ভব নয়। এই 716 থেকে 720-র মাঝের সংখ্যা অর্থাৎ 717, 718, 719 এই 3টি মার্কস কোনো ক্যান্ডিডেটই পাওয়া সম্ভব নয়, কেননা কোনো রকমভাবে কোনো ক্যালকুলেশনে এই মার্কস আনা সম্ভব হচ্ছে না। তাহলে এই ক্যান্ডিডেট 718 পেয়েছে, কিভাবে পেল, তাকে কিভাবে 718 মার্কস দেওয়া হলো সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে। নর্মালি এই পরীক্ষার মার্কস ম্যানুয়ালি দেওয়া হয় না, কম্পিউটার জেনারেটেড একটি মার্কস। তাহলে 718 মার্কস তাকে দিতে গেলে ম্যানুয়ালি দিতে হবে, কেউ হাতে করে এই মার্কস দেওয়া হয়েছে এটা কিন্তু প্রুভ হচ্ছে। এবার আমরা এই নিট পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের যে অর্ডার ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সেই অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যাটা করে নেব। তো গত 6 জুন 2024 তারিখে কোর্ট নাম্বার 18-তে মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র এবং মাননীয় বিচারপতি অপূর্ব সিংহ রায়ের তাদের যে বেঞ্চ, সেই বেঞ্চে কলকাতা হাইকোর্ট থেকে একটি গুরুত্বপূর্ণ অর্ডার, এই নিট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ অর্ডার পাস হয়েছে, যার রিট পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি 236/2024, যার পিটিশনার রয়েছেন তন্ময় চট্টোপাধ্যায় ভার্সেস এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি। তো এই মামলায় কি কি গুরুত্বপূর্ণ অর্ডার দেওয়া হয়েছে সরাসরি আমরা অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যাটা করে নেব। In this public interest litigation, the petitioner has alleged various irregularities in conducting NEET UG
2024 এক্সামিনেশন। নিট ইউজি 2024-এর যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার মধ্যে বিভিন্ন ধরনের অবৈধতা, বিভিন্ন ধরনের অনিয়ম বেনিয়ম হয়েছে। এই অভিযোগে এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন একটি মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে এবং তার গুরুত্বপূর্ণ অর্ডার তিনি দিচ্ছেন। অ্যাকর্ডিং টু দ্য পিটিশনারদের মত অনুসারে সাম অফ দ্য ক্যান্ডিডেটস, কিছু ক্যান্ডিডেট could not have scored 718 or 719 as per the applicable marking or score system। কিছু ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 718 পেয়েছে, সেটা আমরা দেখলাম একটু আগে। কেউ 719 পেয়েছে, কিন্তু এই নিট পরীক্ষায় যে মার্কিং সিস্টেমটা রয়েছে, স্কোর সিস্টেমটা রয়েছে, সেখানে এই 718 এবং 719 কখনোই পাওয়া সম্ভব নয়। সেটাই পিটিশনাররা তুলে ধরেছে যে এই মার্কস কোনো অবস্থাতেই পাওয়া সম্ভব নয়। It appears that the National Testing Agency (NTA) sought to justify awarding of such marks based on a judgment passed by Honorable Supreme Court in Writ Petition number 600/2018 অক্ষত আগরওয়াল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার একটা মামলার অর্ডারের উপর বেস করে। সেই মামলায় সুপ্রিম কোর্ট একটা গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছিল যে যারা টাইম পায়নি তাদের জন্য কিভাবে মার্কস প্রদান করা হবে তার একটা গাইডলাইন সেখানে দেওয়া ছিল। তো সেই জাজমেন্টের উপর বেস করে এনটিএ তারাও এখানেও এই ক্ষেত্রেও যারা কম্পিউটারে গন্ডগোলের জন্য যারা ফুল টাইম পায়নি তাদের জন্য এই অর্ডারে উল্লেখিত গাইডলাইনের উপর নির্ভর করে এনটিএ তারা মার্কস প্রদান করেছে। এবার চলুন আমরা দেখে নিই যে সুপ্রিম কোর্ট কিভাবে গাইডলাইন তৈরি করে দিয়েছিল এই মামলায়, অক্ষত আগরওয়ালের মামলায় কিভাবে মার্কস প্রদানের গাইডলাইন দিয়েছিল তার চার্ট আমরা দেখে নেব। তো আমরা চলে এসেছি সেই মামলার অর্ডার কপির মধ্যে, যার রিপিটিশন নাম্বার 600/2018 অক্ষত আগরওয়াল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এই মামলার জাজমেন্টের একদম মূল পয়েন্টে যেখানে স্কোর সিস্টেমটা দেওয়া রয়েছে সরাসরি সেখানে চলে যাব আমরা। তো এখানে কিছু ক্যান্ডিডেটের এক্সাম্পল দেওয়া হয়েছে, তাদের কত কি মার্কস দেওয়া হয়েছিল তার ডিটেলসটা রয়েছে এখানে। তো প্রথমেই এখানে রোল নাম্বারটা রয়েছে, এই কলামটাতে রোল নাম্বার আমরা দেখতে পাচ্ছি, পরপর ক্যান্ডিডেটের নাম রয়েছে, এখানে নামটা রয়েছে পরপর তার লেখা। এরপর রয়েছে টোটাল এক্সামিনেশন ডিউরেশন, সেকেন্ডে কত সেকেন্ড পরীক্ষার ডিউরেশন, কত সময় ছিল। এখানে দেখা যাচ্ছে আপনারা 7200 সেকেন্ড এই পরীক্ষার জন্য দেওয়া হয়েছিল, অর্থাৎ টোটাল 2 ঘন্টা সময় ছিল। এরপরে রয়েছে ন্যাশনাল টাইম লস, তার কত টাইম লস হয়েছিল। তো প্রথম যে ক্যান্ডিডেট ছিল তার 553 সেকেন্ড লস হয়েছিল, প্রত্যেকটা সেকেন্ডে রয়েছে। পরেরটা আমরা দেখতে পাচ্ছি সে কত টাইম পেয়েছিল, অর্থাৎ কত টাইম ধরে সে পরীক্ষা দিতে পেরেছিল। তো এই 7200 টোটাল টাইম থেকে এই 553 সেকেন্ড যদি সে টাইম না পায় তাহলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে 7200 থেকে 553 মাইনাস হয়ে গেলে 6647 সেকেন্ড টাইম সে পেয়েছিল টোটাল পরীক্ষা দেওয়ার জন্য। নাম্বার অফ কোশ্চেন অ্যাটেম্প, 200টা কোশ্চেন ছিল সেখানে। 200টা প্রশ্নের মধ্যে সে কটা প্রশ্ন অ্যাটেম্প করতে পেরেছিল? 172টি প্রশ্ন অ্যাটেম্প করতে পেরেছিল। তো এই 172টি প্রশ্নের মধ্যে সে কটি প্রশ্ন সঠিক করতে পেরেছিল, কারেক্টলি আনসার করতে পেরেছিল? 125টি প্রশ্ন সে সঠিকভাবে আনসার দিয়েছিল, মানে তার সঠিক উত্তর হয়েছিল। নাম্বার অফ রং কোশ্চেন, সে কটি ভুল প্রশ্ন উত্তর দিয়েছিল? টোটাল 47টি প্রশ্নের মধ্যে সে ভুল উত্তর দিয়েছিল। অরিজিনাল স্কোর আউট, 200-র মধ্যে সে অরিজিনাল তার স্কোর কত দাঁড়াচ্ছিল? 113.25 অরিজিনাল স্কোরটা সে পেয়েছিল। অ্যান্সারিং এফিসিয়েন্সি, অর্থাৎ সে অ্যান্সার যে প্রদান করেছে সেই অ্যান্সারের কতটা দক্ষ রয়েছে, কতটা এফিসিয়েন্সি রয়েছে সেই অ্যান্সার প্রদানের মধ্যে। তো এটা কিভাবে বের করা হয়েছে দেখুন, 6 নম্বর পয়েন্ট, 6 নম্বর কলাম, এই 6 নম্বর কলামটাতে রয়েছে, অর্থাৎ তিনি যে টোটাল টাইম নিয়েছিলেন 6647 টাইম নিয়েছিলেন, সেকেন্ড টাইম নিয়েছিলেন। তো সেটাকে ভাগ করা হয়েছে কত? 7 নম্বর কলামটা দিয়ে। তো 7 নম্বর কলামে রয়েছে সে কটি প্রশ্ন অ্যাটেম্প করেছিল। তাহলে এই 6647কে 172 দিয়ে ভাগ করা হচ্ছে, ভাগ করার ফলে এখানে দাঁড়াচ্ছে 38.65। এটা তার এফিসিয়েন্সি। এডিশনাল এফিসিয়েন্সি, তার আরো কত এফিসিয়েন্সি দরকার ছিল? 14 এফিসিয়েন্সি দরকার ছিল। এটা কিভাবে বেরিয়েছে? তিনি যে টাইম লস করেছিলেন, অর্থাৎ 553 সেকেন্ড তিনি লস করেছিলেন, এটাকে ভাগ করা হয়েছে 11 নম্বর পয়েন্ট দিয়ে, অর্থাৎ এই 38.68 দিয়ে ভাগ করা হয়েছে, ভাগ করে বেরিয়েছে 14.00। এরপর আসে রিভাইজ টোটাল নাম্বার অফ অ্যান্সার, সে কত রিভাইজ অ্যান্সার করার পর তাকে কত প্রশ্নের ক্ষেত্রে মার্কস দেওয়া হচ্ছে। তো এক্ষেত্রে 7 নম্বর কলাম এবং 12 নম্বর কলাম এই দুটো যোগ করা হচ্ছে। তো 7 নম্বর কলাম এই যে 172 টোটাল সে অ্যান্সার করতে পেরেছিল, এবং 12 নম্বরে তার যে এফিসিয়েন্সি আরো এক্সট্রা এফিসিয়েন্সি প্রয়োজন ছিল, অর্থাৎ 14কে যোগ করা হয়েছে, 772 সঙ্গে 14 যোগ করে 186 হয়েছে। অর্থাৎ তাকে 186টা প্রশ্ন সে অ্যাটেম্প করেছে সেটা ধরে নেওয়া হচ্ছে, বা তাকে মার্কস দেওয়া হচ্ছে 186টা প্রশ্নের ক্ষেত্রে। এবং কত সে রিভাইজ, কটি প্রশ্নের ক্ষেত্রে সে সঠিক উত্তর দিতে পেরেছে, বা রিভাইজ যেটা তাকে মার্কস দেওয়া হচ্ছে 135টি মার্কস তাকে দেওয়া হচ্ছে। 135টি প্রশ্নের টোটাল মার্কস তাকে দিয়ে দেওয়া হচ্ছে। আগে 125 ছিল, এখন 135টা, অর্থাৎ তাকে 10টা প্রশ্নের ক্ষেত্রে এক্সট্রা মার্কস দিয়ে দেওয়া হচ্ছে। কিভাবে এটা বের করা হয়েছে এটা আপনারা এখানে দেখে নিতে পারবেন। রিভাইজ নাম্বার অফ কোশ্চেন রংলি অ্যান্সার, কটার
প্রশ্নের ক্ষেত্রে সে ভুলবশত অ্যান্সার করেছে, 51টি প্রশ্নের ক্ষেত্রে সে ভুল অ্যান্সার দিয়েছে সেটা ধরে নেওয়া হচ্ছে। তো সামগ্রিকভাবে রিভাইজ করার পর তার স্কোর পয়েন্ট গিয়ে দাঁড়াচ্ছে 122.25, যেটা তার অরিজিনাল স্কোর ছিল 13.25। তাহলে টোটাল তাকে এক্সট্রা মার্কস দিয়ে দেওয়া হলো কত, 9 নম্বর তাকে টোটাল এক্সট্রা মার্কস দিয়ে দেওয়া হয়েছে প্রথম ক্যান্ডিডেটকে। দ্বিতীয় ক্যান্ডিডেটকে 2.25 এক্সট্রা মার্কস দেওয়া হয়েছে। তৃতীয় ক্যান্ডিডেটকে 0.75 মার্কস দেওয়া হয়েছে। চতুর্থ ক্যান্ডিডেটকে 2 মার্কস দেওয়া হয়েছে। এভাবে টাইম লস হওয়ার ফলে তাদেরকে এক্সট্রা মার্কস দিয়ে দেওয়া হলো, কিন্তু এখানে নিয়ম হওয়া উচিত ছিল টাইম যেহেতু লস হয়েছে তাকে টাইম দিয়ে দেওয়া। যাই হোক, এই রুলস তারা তৈরি করেছে, এই রুলসের উপর বেস করে এনটিও কিন্তু তারা মার্কস প্রদান করেছে। এবার আমরা মূল অর্ডারে চলে এসেছি। জাস্টিফিকেশন অফ সাচ অ্যান এক্সারসাইজ ক্যান নট বি ডিসাইডেড উইদাউট অ্যান এফিডেভিট ফ্রম দ্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর রেসপন্ডেন্ট নাম্বার 1। অর্থাৎ এই ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ তারা কখনোই এভাবে মার্কস দিতে পারে না উইদাউট এফিডেভিট। কোনো রকম একটা এফিডেভিট ছাড়া, কোনো রকম একটা হলফনামা ছাড়া তারা এভাবে মার্কস প্রদান করতে পারে না। তো এরপর রেসপন্ডেন্ট অর্থাৎ এনটিএ কে একটা এফিডেভিট জমা করার নির্দেশ সেখান থেকে দেওয়া হয়েছে। এই পিরিয়ড অফ 10 ডেজ, 10 দিনের মধ্যে রেসপন্ডেন্টকে এই যে এলিগেশন নিয়ে আসা হয়েছে সেই এলিগেশন সম্পর্কিত বিষয়ে একটা রিট পিটিশন, তার একটা এফিডেভিট সেখানে জমা করার নির্দেশ দিয়েছে 10 দিনের মধ্যে। তার পাশাপাশি সেই এফিডেভিটের মধ্যে আরো গুরুত্বপূর্ণ যে কথা সেখানে জানানোর কথা বলা হচ্ছে, সেখানে ডিসক্লোজ করার কথা বলা হচ্ছে যে হাউ টু রিজার্ভেশন পলিসি অফ স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ বিন ফলোড ইন প্রিপেয়ার দ্য মেরিট লিস্ট। অর্থাৎ এই মেরিট লিস্ট প্রকাশ করার জন্য বা মেরিট লিস্ট প্রিপেয়ার করার সময় স্টেটের যে রিজার্ভেশন পলিসি রয়েছে বা সেন্ট্রালের যে রিজার্ভেশন পলিসি রয়েছে সেই রিজার্ভেশন পলিসিটাকে কিভাবে মেনটেন করা হয়েছে সেই বিষয়টাও সেখানে ডিসক্লোজ করতে হবে, সেখানে বিস্তারিত ব্যাখ্যা এখানে দিতে হবে। লেট দিস ম্যাটার আফটার 2 উইকস আন্ডার দ্য সেম বিফোর রেগুলার বেঞ্চ। পরবর্তীতে আগামী 2 সপ্তাহ পরে এই মামলাটি পুনরায় আবার রেগুলার বেঞ্চে উঠতে চলেছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি শ্যাল প্রিজার্ভ দ্য রেকর্ড পার্টেনিং টু দ্য নিট ইউজি 2024 যে এক্সামিনেশন হয়েছিল আনটিল ফার্দার অর্ডার অফ দিস কোড। অর্থাৎ এনটিএ যে রেজাল্ট প্রকাশ করেছে বা রেজাল্ট তৈরি করেছে সেখানে টোটালটাই তারা সংরক্ষণ করে রেখে দিতে হবে যতদিন না কোর্ট পরবর্তী অর্ডার দিচ্ছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, দ্য আউটকাম অফ দ্য কাউন্সিলিং প্রসেস শ্যাল অ্যাবেট বাই দ্য রেজাল্ট অফ দ্য রিট পিটিশন। এই রিট পিটিশনের রেজাল্ট না বেরোনো পর্যন্ত কাউন্সিলিং প্রসেস শুরু করতে পারবে না এনটিএ। তো মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র এবং অপূর্ব সিংহ রায় তারা কিন্তু এই গুরুত্বপূর্ণ নির্দেশ প্রদান করেছেন। তো পরবর্তীতে 2 সপ্তাহ পরে গিয়ে এই মামলাটি পুনরায় উঠবে। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবে। এই মুহূর্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।